আমি ওর দিকে তাকিয়ে থাকি, ও আমাকে ধাক্কা দিয়ে সিটে ফেলে দেয়। আমি সিটে বসে যাই। এরপর আমি বলি, কি করছিস? কেউ দেখে নেবে। কেউ আশেপাশে নেই, খাবার খেতে গেছে। এরপর ও আমাকে কিস করতে যাবে, ঠিক তখনই এপি স্যার এসে যায়। স্যারকে দেখেই বৃষ্টি মাথা নিচু করে চলে যায়। স্যার এক অদ্ভুত দৃষ্টিতে আমাকে দেখতে লাগলেন। तुम तो छुपा रुस्तम निकले। স্যার, আপনি যেটা ভাবছেন সেটা নয়। লজ্জা পাস না, আমিও আমার সময় এই অবস্থার শিকার হয়েছিলাম, বাট এখানে কিছু করিস না। আমার জায়গায় অন্য কোনো স্যার দেখে নিলে খুব প্রবলেম হয়ে যেত। আমার কোনো দোষ নেই স্যার। স্যার একটু হাসলেন, তারপর চলে গেলেন। প্রথমে তো আমার ওর সাথে থাকতে একটু সমস্যা হচ্ছিল, একটু আনইজ ফিল করছিলাম, কিন্তু কখন যে আমি ওর প্রেমে পড়ে গেলাম সেটা বুঝতেই পারিনি। ভাই, তারপর কি হলো? বলবো, কিন্তু গলাটা ভিজিয়ে নিলে ভালো হতো। বুঝতে পেরেছি, তোর এখন চা চাই। কি আমি ঠিক বললাম তো? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই কি ভুল বলতে পারিস? চা, চা নেবে? চা দুটো চা দেবেন তো, দুটো দুধ চা দিন। দিচ্ছি ভাই। তো বল এবার। হ্যাঁ, এবার আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছি। দুজনের একটা করে রুম বুক করা হয়েছিল। একটা রুমে দুটো করে বেড ছিল। যেহেতু আমার আর বৃষ্টির নাম পাশাপাশি ছিল, তাই আমরা দুজনে একই রুম পাই। এই কারণে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু অন্যদিকে বৃষ্টি খুব মজায় ছিল। ওই দিন যেতে বেলা হয়ে গিয়েছিল। আমরা রেস্ট নিয়ে বিকেলের দিকে ঘুরতে বেরোই। এই দেখো, এটা হলো পঞ্চভুজ মন্দির। এইগুলো মুঘল আমলে বানানো। এই মন্দির পোড়ামাটি দিয়ে তৈরি। ভালো করে দেখো, মন্দিরের গায়ে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে। এইবার আমরা এসে পড়েছি বিষ্ণুপুর রাজবাড়ির কাছে। তোমরা আশপাশটা একটু ঘুরে দেখো। জায়গাটা খুব সুন্দর। সত্যি, ওই দেখো, সূর্যটা পুরো লাল। ঠিক তোর গালের মতো। সত্যি? না, মিথ্যে। দাঁড়াও, পালাচ্ছ কোথায়? আমি তোমায় ঠিক ধরে নেব। ও আমার পেছনে দৌড়াচ্ছিল। আমি একটা কলার খোসায় পা পিছলে পড়ে যাই। আমি ঘুরে দেখি ও দাঁড়িয়ে আমায় দেখে হাসছিল। ও আমাকে তুলতে আসছিল, কিন্তু নিজেই হোঁচট খেয়ে আমার ওপর পড়ে যায়। ও আমার দিকে তাকিয়েছিল। কি দেখছিস? শুধু তোমাকে। আরে দেখবি পরে, আগে ওঠ আমার উপর থেকে। তোমায় দেখে ভেবেছিলাম তুমি শুধুই আমার, তোমার হাতটা ধরেছিলাম, মনে পড়ে আমার। তোমায় দেখে ভেবেছিলাম তুমি শুধুই আমার, তোমার হাতটা ধরেছিলাম, মনে পড়ে আমার। ও ও কাল আমরা শুশুনিয়া পাহাড়ে ঘুরতে যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে। পরের দিন। এই ছেলেটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। অয়ন, অয়ন। আরে
আর একটু ঘুমাতে ওঠো দাও। তাড়াতাড়ি, বাস ছেড়ে দেবে তো। কি? ওহো, আমি তো ভুলেই গেছিলাম। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। কিছুক্ষণ পর, এই তো আমি এসে গেছি। তুমি কত দেরি করে দিলে। আমাদের বাস পাহাড়ের নিচে থামলো। অমিত স্যার বললেন, এরপর আমরা পায়ে হেঁটে পাহাড়ে উঠব। একে একে সবাই লাইন করে পাহাড়ে উঠতে লাগলো। প্রায় ঘন্টাখানিক পর আমরা পাহাড়ের খাড়া অংশে পৌঁছে যাই। এরপর আমরা পাহাড়ের ওপর থেকে নিচের দিকে দেখতে থাকি। ওপর থেকে বাড়ি ঘরগুলো ছোট ছোট দেখতে লাগছিল। চারিদিক ছিল নিস্তব্ধ। জোরে চিৎকার করলে তার প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। আসার পথে দেখলাম কত পাখি, বাদর, ছোট ছোট জীব। কিছু লোক জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছিল। আচ্ছা, এবার তোমরা একে একে টিফিনটা নিয়ে নাও। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে প্রকৃতির সৌন্দর্যে সকলে মজা করছি, এমন সময় এক দুর্ঘটনা হয়। সবাই রোপ ক্লাইম্বিং করছিল। বৃষ্টি ওপরে তো উঠে যায়, কিন্তু নামার সময় ওর সেফটি বেল্ট খুলে যায়। ও যখন নামছিল, আমি তখন ওপরে উঠছিলাম। আমি একটা হাতে দড়ি ধরেছিলাম আর একটা হাত দিয়ে ওর হাতটা ধরে নিলাম। আমার হাতটা শক্ত করে ধরে রাখো, এপি স্যার সেফটি গার্ডদের বলল। আরে তোমরা দেখছো কি? তাড়াতাড়ি গিয়ে ওকে বাঁচাও। ওরা গিয়ে বৃষ্টিকে সুরক্ষিতভাবে নিচে নামিয়ে নিয়ে আসে। ও শিট, বেঁচে গেল। জল খাও মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার। কিন্তু বেলটা খুলে গেল কি করে? বেল্ট খোলেনি স্যার, এই দেখুন, কেউ দড়িটাই কেটে দিয়েছে। কে করলে এই জঘন্য কাজটা? বৃষ্টি নামার আগে যারা ওপরে উঠেছিল তারাই করেছে। কিন্তু আমি নামার সময় তো কেউ ছিল না। তোর নামার আগেই ওরা নেমে গেছে। যাক, দুর্ঘটনা থেকে মেয়েটা বেঁচে গেছে। ঠাকুরকে কোটি কোটি বার ধন্যবাদ। একটা মেয়ের জীবন বাঁচালে প্রভু, তুমি মহান। দুর্ঘটনা? এ তো পরিকল্পিত ষড়যন্ত্র। ওই সব ছাড় তো, নিচে ফিরে যাই চ। আবার কখন কার কি হয়ে যায়। তুই তো জানতি এই কাজটা কে করেছে, তাহলে তুই কিছু বললি না কেন? আমার কাছে তো প্রমাণ ছিল না। তাই বলে তুই ওদের ছেড়ে দিলি? কে বলেছে আমি ওদের ছেড়ে দিয়েছি? আমি গিয়েছিলাম ওদের রুমে, একটুর জন্য বেঁচে গেল। আর তোকে বলেছিলাম অয়নের দড়ি কাটতে, তুই ওই মেয়েটার দড়ি কেন কাটলি? সব ঝামেলা তো ওই মেয়েটাকেই নিয়ে, ওইটা যত নষ্টের গোড়া। ওই দেখ তো, বাইরে কে এলো। দরজা খুলতেই ও দেখে আমি দাঁড়িয়ে আছি। এই, তুই এখানে কি করতে এসেছিস? হিসাব নিতে। কিসের হিসাব? পাপ পূর্ণের হিসাব। মানে? তোদের লজ্জা করে না? তোদের কারণে একজনের জীবন চলে যেতে পারতো। আমরা কি করেছি? একামো করে কোনো লাভ নেই, আমি সব জানি। কি জানিস তুই? আমি নিজের চোখে দেখেছি তুই দড়িটা কেটে দিয়ে নিচে নেমে এলি। কি প্রমাণ আছে? তুই এখানে এসে আমাদের মিথ্যে অভিযোগ করতে পারিস না। আমার কাছে কি আছে আর কি নেই সেটা তো কাল সকালে তোরা বুঝতেই পারবি। শুনলেন তো স্যার, ওরাই এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। এবার ওদের ব্যবস্থা আমরা নেব। একবার এই ট্রিপটা শেষ হোক। কিন্তু এখানেই যদি কিছু করে বসে? এবার আমি নিজে ওদের উপর নজর রাখবো। তুমি চিন্তা করো না। যাও যাও, ট্রিপটা এনজয় করো। পরের দিন ওখানে খুব বৃষ্টি হয়, যার কারণে সকালে আমরা কোথাও যেতে পারি না। দুপুরের দিকে
আশেপাশে গ্রামটা ঘুরে দেখি। মাটির ঘর চারিদিক, বড় বড় চাষের জমি। ওইখানে পাহাড়ি এলাকা, তাই ধাপ কেটে কেটে চাষ হয়। তখন শরৎকাল, ধান সব কাটা হয়ে গেছে। এই ধানের জমিতেই ফুল ফুটে আছে। একটা গোলাপ বাগান ছিল। বৃষ্টি বলল, আমি ওইখান দিয়ে একটু ঘুরে আসছি। সাবধানে, গোলাপেও কাটা থাকে। নাও, বলতে না বলতে। কই হাতটা দেখি। আমি ওর হাতটা জল দিয়ে ধুয়ে দিলাম এবং আমার রুমালটা ছিঁড়ে ওর হাতে পরিয়ে দিলাম। ওইখানে পোড়ামাটির জিনিস খুব বিখ্যাত। বিষ্ণুপুরের অর্থনীতি বেশিরভাগ হস্তশিল্পের ওপর নির্ভর। ওদের ভাষাও পরিষ্কার বাংলা ভাষা নয়। বিষ্ণুপুরের এক মেলায় আমরা গেছিলাম। তখন বিকেল। অসাধারণ হাতের কাজ। আমি একটা দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করি, দাদা, এই ঘোড়াগুলো কত করে? মাত্র 60 টাকা। ও, তাহলে দুটো দিয়ে দিন। দুটো নিলে কেন? একটা তোমার আর একটা আমার। ওই দিন আমাদের ফেরার কথা ছিল। ঠিক সময় মতো বাস ছেড়ে দেয়। রাতে যাওয়ার সময় বাসের সব লাইট অফ হয়ে যায়। একে একে সবাই ঘুমিয়ে পড়ে। আমি দেখি বৃষ্টি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমিও ওর মাথার ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি। তোর আর বৃষ্টির যখন এতই ভালো সম্পর্ক ছিল, তাহলে আজ বৃষ্টি কোথায়? তা আমি জানি না। আমি জানি না ওই দিনের পর বৃষ্টি কোথায় চলে গেল। তুই কোন দিনের কথা বলছিস? তবে শোন, তখন নভেম্বর মাস। এই চিঠিটা তুই ঠিকভাবে দিতে পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ। দেখ, আগেরবার তুই ম্যামকে দিয়েছিলি, আমি পুরো কেস খেয়ে গেছিলাম। এইবার কিছু গন্ডগোল করিস না। এবার তুই বহু টেনশন করছিস। আমি সব ঠিক করে দেবো না। কিছুক্ষণ পর আমি যখন করিডোরে অনিকের জন্য অপেক্ষা করছিলাম, তখন সৌমিক এসে বলে, শিগগিরই চ, কালু গাঁয়ের ছেলেরা অনেককে ধরে মারছে। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই। তোরা এখানে ওকে বেঁধে রেখেছিস কেন? ভাই, আমি যখন তোর চিঠি দিতে এসেছিলাম, তখন এই কালু গ্যাংয়ের ছেলেরা দৃষ্টি এবং বাকি মেয়েদের সাথে নোংরাম করছিল। আমি গিয়ে প্রতিবাদ করতেই ওরা আমাকে ধরে মারতে থাকে। লালু, পবন, তোরা অনেক জ্বালিয়েছিস। এবার আর তোদের সহ্য করা যাচ্ছে না। আরে তুই কি করবি শুয়োরের বাচ্চা? ভাই, ওদের সাথে ঝামেলা করিস না, ওরা পার্টির লোক। পার্টির লোক বলে যা ইচ্ছে তাই করবে? আজ আমি দেখব কোন পার্টি ওদের আমার হাত থেকে বাঁচায়। এটা বলা মাত্র আমি এক লাথি মারি পবনের পেটে। পবন পড়ে যায়। তারপর বলে, আর কুত্তাটাকে। ওরা সবাই আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমিও সবাইকে মারতে থাকি। তখনই লালু পেছন থেকে আমার মাথায় মেরে দেয়। আমি পড়ে যাই। আমার মাথা থেকে রক্ত বেরাতে থাকে। আমাদের তখন সব ছাত্ররাই দেখছিল। আমি নিচে পড়ে থাকি। অনিক আমার পাশে এসে বলে, ভাই, আমি তোর কিচ্ছু হতে দেবো না। তুই খুব সুন্দর, খুব সুন্দর। এইখানে একটা ছেলে মার খেয়ে মরে যাচ্ছে, তাও মেয়েদের সম্মান বাঁচানোর জন্য। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তোমরা নিজেদেরকে পুরুষ বলো, তোমরা একটা কাপুরুষ। আমি জানি ওদের সাথে আমি লড়তে পারবো না, কিন্তু নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের বন্ধুর সাথে লড়াই করব। দরকার পড়লে আমি একাই হই না কেন। অনিক খোঁড়াতে খোঁড়াতে ওদের দিকে যেতে থাকলো। সৌমিক অনিকের কাঁধে হাত দিয়ে বলল, আমি তোর সাথে আছি। আবির বলল, আমিও। অঙ্কিতা বলল, আমিও। এইভাবে আমিও। পুরো কলেজ এক হয়ে গেল। আমরা সবাই তোর সাথে আছি। অনিক একটা পাথর তুলে ওদের দিকে ছুঁড়ে মারলো। এত ছেলেকে একসাথে দেখে ওরা ভয়ে পালাতে লাগলো, কিন্তু গার্ড কাকা
কলেজের গেটটা বন্ধ করে দেয়, তাই কেউ আর পালাতে পারে না। এরপর সবাই ওদেরকে বেঁধে মারে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার এলেই সবাই ওনাকে সব কিছু খুলে বলে। প্রিন্সিপাল স্যার বলেন, শোনো, ওদেরকে সারাদিন ধরে মারবে, তারপর ওদেরকে আমি পুলিশের হাতে তুলে দেব। আমাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। 2 দিন পর হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে আমি বাড়ি ফিরে যাই। কিছুদিন বাড়িতে রেস্ট নিয়ে আমি আবার কলেজে যাই। ওই দেখ কে এসেছে। কিরে, কেমন আছিস এখন? এখন ভালো আছি। ওই দিন যা হলো, আমরা তো ভাবিনি যে পুরো কলেজ একসাথে হয়ে যাবে। হ্যাঁ, সবই হয়েছে অনেকের জন্যে। ও যেভাবে বললো, উফ, যেন ফিল্ম দেখছি। হ্যাঁ, আমি বলেছি ঠিকই, কিন্তু প্ল্যানটা কিন্তু অয়নেরই ছিল। মানে? মানে এই যে অয়ন আমাকে আগেই বলে দিয়েছিল যে একা আমরা দুজন কিছুই করতে পারবো না, তাই পুরো কলেজকে এক করতে হবে। তারপরেই তো আমি নাটকটা করলাম। মানে পুরোটা একটা নাটক ছিল। হ্যাঁ, লাইফে প্রথমবার অনেক কোনো গন্ডগোল করেনি। কিন্তু কোথাও বৃষ্টিকে দেখা যাচ্ছে না কেন? ও তো সেই দিনের পর আর কলেজেই আসেনি। দেখ, শরীর টরীর হয়তো খারাপ হয়েছে, বাড়ি থেকে খোঁজ নে। বাড়িতেও রানি, তোর চিঠিটা আমি দিতে গেছিলাম, দেখি বাড়িতে তালা মারা। প্রতিবেশীদের কাছে জানতে পেরেছি ওরা নাকি মুম্বাই চলে গেছে। বৃষ্টির চলে যাওয়াটা আমার কাছে কষ্টের ছিল। আমার একটাই দুঃখ, আমি ওকে আমার মনের কথাটা কখনোই বলতে পারলাম না। যখন ও আমার সাথে ছিল তখন আমার কাছে সাহস ছিল না, আর যখন আমার কাছে সাহস এলো তখন আমার কাছে আর বৃষ্টি রইল না। আর আমার ভালোবাসা সেও অসম্পূর্ণ থেকে গেল।